রাসায়নিক বিক্রিয়া তার সঙ্গে, এই যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে আলোচনা করব, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তা এটা নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা পদার্থকে ক ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই। যেমন দেখো, পদার্থকে বিভিন্নভাবে কিন্তু ভাগ করা হয়েছে, যেমন তার কীরকম অবস্থা এই অনুযায়ী কঠিন, তরল, গ্যাস এইভাবে, বা পদার্থর রাসায়নিকভাবে যেটা হয়ে আছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা মিশ্র পদার্থ, এইভাবেও ভাগ করা যায়। সেরকম আমরা এইখানেতে পদার্থকে তার তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহনের যে ক্ষমতা, তড়িৎ পরিবহন করে কিনা বা করে না, এই নিয়ে আমরা তড়িৎ পরিবাহিতা নিয়ে পদার্থকে ক ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখে নিই। প্রথমত দেখো, প্রথমেই আমরা ভাগ করেছি যেটা পদার্থকে তড়িৎ পরিবাহিতা নিয়ে, প্রথমেই সুপরিবাহী, তারপরে হচ্ছে কুপরিবাহী, তারপরে হচ্ছে অন্তরক বা অপরিবাহী। তাহলে আমরা প্রথমে তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি সুপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী, আর একটা হচ্ছে অন্তরক বা কি বললাম আমরা অপরিবাহী। ইনসুলেটর, ব্যাড কন্ডাক্টর, আর একটা হচ্ছে গুড কন্ডাক্টর। প্রথমেই আমরা আসি গুড কন্ডাক্টর বা সুপরিবাহিতা কি জিনিস, এটা আমরা সবাই বুঝতে পারছি। সুপরিবাহী বলতে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে সেই সমস্ত পদার্থগুলোকে বলছি আমরা কি সুপরিবাহী। তাহলে সুপরিবাহীটা কি জিনিস, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে সেগুলোকে বলছি আমরা সুপরিবাহী। সুপরিবাহীর মধ্যে সমস্ত ধাতুগুলো আছে সুপরিবাহী, কিছু অধাতু আছে, কিছু জলীয় দ্রবণ আছে, এগুলো সব হচ্ছে সুপরিবাহী। তারপরে আসছি কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর বা কুপরিবাহী বলতে সেগুলো সাধারণভাবে কিন্তু সেগুলো তড়িৎ পরিবহন করে না। কি হলো, সাধারণ অবস্থায় কিন্তু সেগুলো তড়িৎ পরিবহন করে না। কোনো বিশেষ অবস্থায় তার সঙ্গে যদি কিছু করা হয় তাহলে কিন্তু সেটা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। যেমন বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু তার সঙ্গে যদি সামান্য পরিমাণে দু এক ফোঁটা অ্যাসিড মিশিয়ে দিই বা ক্ষার মিশিয়ে দিই বা তোমার কোনো লবণ মিশিয়ে দিই তাহলে কিন্তু সেটা তড়িৎ পরিবহন করতে পারে। সেটা হলো কি না কুপরিবাহী। আর এই অন্তরক বা অপরিবাহী, অন্তরক বা অপরিবাহী এটা কোনো অবস্থাতেই কিন্তু তড়িৎ পরিবহন করবে না, তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন কাঠ, কাঁচ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনোই তড়িৎ পরিবহন করতে পারে না, এগুলোকে বলছি আমরা অপরিবাহী। তাহলে প্রথমে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, কি কি না সুপরিবাহী গুড কন্ডাক্টর, তারপর হচ্ছে কুপরিবাহী ব্যাড কন্ডাক্টর, আর একটা হচ্ছে অন্তরক বা অপরিবাহী বা ইনসুলেটর। তা আমরা প্রথমে এরপর আমরা আজকে সুপরিবাহীটা ক ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধাতব পরিবাহী, একটা হচ্ছে অধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ধাতব পরিবাহীটা কি জিনিস না, যে সমস্ত সমস্ত ধাতুই কিন্তু তড়িৎ পরিবহন করে, সমস্ত ধাতুই তড়িৎ পরিবহন করতে পারে। সব থেকে ভালো তড়িৎ পরিবহন ধাতব পরিবাহী হচ্ছে কি না এজি, সিলভার হচ্ছে সব থেকে ভালো ধাতব পরিবাহী। তাছাড়া কপার, তারপরে অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু সুপরিবাহী। আর সব থেকে খারাপ ধাতব পরিবাহীর মধ্যে হচ্ছে মার্কারি। মার্কারি হচ্ছে সব থেকে খারাপ তড়িৎ পরিবাহী, মানে
তড়িৎ পরিবহনের ক্ষেত্রে ধাতব পরিবাহীর মধ্যে। তাহলে ধাতব পরিবাহীর মধ্যে হচ্ছে কি সিলভার সব থেকে ভালো আর মার্কারি হচ্ছে সব থেকে খারাপ। অধাতব পরিবাহী কিছু অধাতু আছে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে। আমরা ক্লাস 8-এ কার্বনের যে রূপভেদগুলো পড়েছিলাম, সেই কার্বনের রূপভেদের মধ্যে গ্যাস কার্বন বা গ্রাফাইট, গ্যাস কার্বন, গ্রাফাইট এরা হচ্ছে সুপরিবাহী। তাহলে অধাতব পরিবাহীর মধ্যে এটা আমরা পড়েছিলাম যে সমস্ত অধাতুগুলো তড়িৎ পরিবহন করে সেগুলো হচ্ছে অধাতব তড়িৎ পরিবাহী। তার মধ্যে আমরা পড়েছিলাম গ্যাস কার্বন, গ্রাফাইট, এগুলো আমরা পড়েছিলাম, এগুলো হচ্ছে অধাতব পরিবাহী। এরপর আসছি আমরা তড়িৎ বিশ্লেষ্য। এইটাই হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা আছে এইটাই আমাদের আসল, এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের এখানেতে আলোচনা হবে তড়িৎ বিশ্লেষ্য নিয়ে। তাহলে প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে এটাকে আমরা ভাগ করব। প্রথমে আমরা তাহলে কি কোনটা নিয়ে আলোচনা করব না তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? যে সমস্ত পদার্থ, এবং এগুলো অবশ্যই কিন্তু যৌগিক পদার্থ হবে, যে সমস্ত যৌগিক পদার্থগুলো জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়, কি হলো না জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এবং এই তড়িৎ পরিবহনের সময়ে কি হয় না তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এবং তড়িৎ পরিবহনটা করে কিভাবে না ওই সমস্ত পদার্থগুলো আয়নে ভেঙে যায়। তাহলে আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে এবং তার ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে। এবং তড়িৎ পরিবহনের সময় তারা কি হয় না রাসায়নিক বিক্রিয়াটা করে এবং নতুন যৌগ, নতুন মৌল বা নতুন পদার্থ উৎপন্ন করে। তাহলে আমরা প্রথমে আমরা ইয়েটা লিখে নিই যে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তাহলে যেসব যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে, এবং এই সময় কি হয়, এই সময় এবং তার ফলে কি হয়, তার ফলে কি হয় না পরিবর্তিত রাসায়নিক ভাবে পরিবর্তন হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। তাহলে তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যে সমস্ত যৌগগুলো, তাহলে এক নম্বর আমরা কি পেলাম, যৌগ মানে এগুলো অবশ্যই যৌগিক পদার্থ হতে হবে এবং এরা আয়নে ভাঙবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দুটো ধর্ম আমরা পেয়ে গেলাম, সেগুলো কি মধ্যে থাকে না সেগুলো অবশ্যই যৌগিক পদার্থ হবে,
মৌলিক পদার্থ সেগুলো নয়, যৌগিক পদার্থ সেগুলো আয়নে ভেঙে যাবে এবং তড়িৎ পরিবহনের সঙ্গে সময়েতে রাসায়নিকভাবে পরিবর্তন হবে, দিয়ে নতুন পদার্থটা উৎপন্ন করবে। এগুলোকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অবশ্য সেটা যে মানে কেবলমাত্র জলে দ্রবীভূত অবস্থাতেই হয় বা জলেতেই দ্রবীভূত হয় তা না, অন্য কোনো দ্রবণেও কিন্তু এটা হতে পারে। যেমন NaCl, প্রথমে অ্যাসিডগুলো আছে, দুটো একটা অ্যাসিড আছে, যেমন অ্যাসিডগুলোর মধ্যে HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড, এগুলো ক্ষারের মধ্যে NaOH, CaOH, O2 বা NaCl, কপার সালফেট ইত্যাদি। তাহলে এগুলো কি হলো না আমাদের কি না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, তাহলে এইগুলো যেগুলো করে না, যে সমস্ত যৌগিক পদার্থগুলো এ সমস্ত করে না, সেগুলো কি বলবো আমরা না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য, এইখানেতেই আমরা এইটা করে দিচ্ছি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটা এখানেই করে দিচ্ছি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে না, ব্যাস। তাহলে তারাই হবে কি না আমাদের তড়িৎ পরিবহন করে না, তারাই কি হবে না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, করে না, আয়নে ভাঙবেও না, আর তারা তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে সেগুলো কি বলবো আমরা কি না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ বা চিনি, তারপরে তোমার অ্যালকোহল, গ্লুকোজ, গ্লুকোজ ইত্যাদি, এগুলো সব কি না তড়িৎ পরিবহন করতে পারে না। এগুলো সব হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এরপর আমরা যেটা ভেঙেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কটা ভাগে ভাগ করছি আমরা না দুটো ভাগে ভাগ করছি। তড়িৎ বিশ্লেষ্যকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কি না তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বিশ্লেষ্যকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা দুটো পেয়েছিলাম, দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একটা কি তীব্র আর একটা হচ্ছে মৃদু। এখান থেকে আমরা বুঝতে পারবো কি দেখো, প্রথমে তাহলে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য এটা কাকে বলে সেটাতে আসি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা আমরা সহজেই বুঝতে পারছি কি যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে সহজেই আয়নে ভেঙে যায় এবং প্রায় সমস্তটাই আয়নে ভেঙে যায় যে কোনো গাঢ়ত্বে, তাহলে সেগুলোকে বলবো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আয়নে যত ভাঙবে তড়িৎ পরিবহনের মাত্রাটা, তড়িৎ পরিবহন ক্ষমতাটা তত বেশি হবে। তাই আমরা বলছি কি যে সমস্ত যৌগগুলো যে কোনো গাঢ়ত্বে, যেসব যৌগ যে কোনো গাঢ়ত্বে সম্পূর্ণ বিশ্লিষ্ট হয়ে, সম্পূর্ণ আয়নে বিশ্লিষ্ট হয়ে, সম্পূর্ণ
বিশ্লিষ্ট হয়ে আয়নে পরিণত হয় তাহলে সেগুলি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ। এখানে একটা কথা বলতে পারি আমরা কি না, এই যে কোনো গাঢ়ত্বে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যায়, আয়নে ভেঙে যায়। তাহলে এই যে আয়নে ভাঙার যে ব্যাপারটা, আয়নে কতটা ভাঙছে, এটাকে আমরা বলি বিয়োজন মাত্রা। এটাকে বলি বিয়োজন মাত্রা। এটাকে আমরা আলফা দিয়ে বলি। তাহলে এই বিয়োজন মাত্রাটা বেশি, অবশ্যই বেশি, মানে এটা বিয়োজন মাত্রাটা সাধারণত হয় 1। বিয়োজন মাত্রা বা আলফার মানটা হয় কত না 1। এটা কিভাবে হয় না হয় সেটা একটুখানি আমরা আলোচনা করে নিই, যদিও আমাদের এই সমস্ত জিনিসগুলো ক্লাস 10 এর সিলেবাসে নাই, তবু আমরা নিজেদের বোঝার জন্য এটা একটু আলোচনা করে নিই। যেটা কি, মনে করো 10টা HNO3 অণু আছে, 10টা HNO3 অণু আছে। এরপরে এই HNO3 ভাঙে কিভাবে, HNO3 এটা ভেঙে গিয়ে কি হয়, H+ আয়ন হয় আর NO3 মাইনাস আয়ন হয়। তাহলে একটা অণু ভেঙে HNO3 এর একটা অণু ভেঙে H+ আয়ন আর NO3 মাইনাস আয়ন, হাইড্রোজেন আয়ন ক্যাটায়ন আর নাইট্রেট আয়ন অ্যানায়ন তো তৈরি করে। এরপরে 10টার মধ্যে যদি 10টাই ভেঙে যায়, তাহলে কি হলো, 10টি HNO3 এর মধ্যে ভেঙেছে কটা, 10টি। তাহলে একটার মধ্যে ভেঙেছে 10/10টি সমান হচ্ছে 1। এই যে একটা, এটাকেই আমরা বলছি কি বিয়োজন মাত্রা। এটাকেই বলছি আমরা বিয়োজন মাত্রা। মোট আমার কতগুলো অণু আছে, তার মধ্যে কতগুলো ভাঙছে, সেটাই বলছি আমরা বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাটা সর্বাধিক মান হতে পারে 1। বিয়োজন মাত্রার সর্বাধিক মান কত হতে পারে, 1। আবার অন্য দিক দিয়ে ধরি একটা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা কিভাবে ভাঙে না, CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন। এটা যদি 10টা নিই, 10টি অণু নিই, তার মধ্যে দুটো ভাঙছে, 10টার মধ্যে দুটো ভাঙছে, তাহলে 10টির মধ্যে ভাঙছে কটি, 2টি অণু। তাহলে একটির মধ্যে ভাঙছে হচ্ছে 2/10 সমান হচ্ছে 1/5। তাহলে এখানে আলফার মান হচ্ছে 1/5, এখানে বিয়োজন মাত্রা হচ্ছে 1/5। তাহলে আমরা একটু সোজাসুজি আমরা বলতে পারি যে সমস্ত পদার্থগুলো, যৌগিক পদার্থগুলো, বিশ্লেষ্যগুলো, তড়িৎ বিশ্লেষ্যগুলো, বেশিরভাগ অণু সম্পূর্ণরূপেই প্রায় বলা যায় যদি ভেঙে যায়, আয়নে পরিণত হয়, তাহলে সেগুলোকে বলছি আমরা কি না তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর ঠিক উল্টো করে বলতে পারি যে সম্পূর্ণরূপে ভেঙে যায় না, সম্পূর্ণরূপে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু সম্পূর্ণরূপে ভাঙে না। কম সংখ্যক আয়নে আয়নে বিশ্লিষ্ট হয়, সেগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু যদি তার লঘুতা যদি বাড়ানো যায়, আরো যদি লঘু করা হয়, তাহলে তার আয়নের মাত্রাটা বাড়ে। লঘু যদি আরো করা হয়, তাহলে আয়নের মাত্রাটা আরো বাড়ে। এখানে আমরা দুটো একটা কি বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যর উদাহরণ কিন্তু পেয়ে গেছি। তবু আর আমার একটা করে দিই, তীব্র তড়িৎ বিশ্লেষ্য মধ্যে HCl, HNO3, H2SO4,
H2SO4, সালফিউরিক অ্যাসিড, NaOH, তারপরে CaOH2, NaCl বা তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো সব কি না তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লবণগুলো হলো। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে যেমন দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে একটা পেয়েছি আমরা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিডগুলোর মধ্যে। আর সমস্ত ওই জৈব অ্যাসিডগুলো হচ্ছে তোমার কি না মৃদু তড়িৎ বিশ্লেষ্য জৈব অ্যাসিডগুলো। তার মধ্যে দেখো এই পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, বা তোমার তেঁতুলে থাকে টাটারিক অ্যাসিড, তারপরে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এগুলো সব কিন্তু, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এগুলো সব কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে পড়ে। এগুলো সব কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে পড়ে, ঠিক আছে। বা H2S, এগুলো সব হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে পড়ে। এই যেমন Al2OH, Al3, এগুলো যেমন হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো। তাহলে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই ব্যাপারগুলো আমরা একটু জানলাম, ঠিক আছে। এরপরে ধর্মগুলো তো আমরা আগেই আলোচনা করতে ধর্মগুলো নিয়ে বা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলেছি। তার মধ্যেও একটুখানি বলি কি বৈশিষ্ট্য বা ধর্ম। 1 নম্বর ধর্ম হচ্ছে কি এরা সব যৌগিক পদার্থ হবে, যৌগিক পদার্থ হবে, মৌলিক পদার্থ হবে না। মৌলিক পদার্থটা তড়িৎ পরিবহনটা অন্যভাবে করে, তারা রাসায়নিক বিক্রিয়াটা হয় না, তারা কেবলমাত্র ইলেকট্রনটা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, দিয়ে তড়িৎটা পরিবহন করে। তাহলে অবশ্যই যৌগিক পরিবহন পদার্থ হবে। 2 নম্বর, উষ্ণতা বাড়ালে আয়নীভবন বাড়ে। তাহলে কি হবে, তড়িৎ পরিবহনের মাত্রাটা বাড়বে, যেহেতু আয়নীভবনের যেটা বাড়ছে। 3 নম্বর আমরা যেটা পেয়েছি, তড়িৎ পরিবহনের ফলে কি হবে না রাসায়নিক পরিবর্তন হবে, এটা অবশ্যই। যেমন আমরা লিখেছি কি সোডিয়াম ক্লোরাইড, ওটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যদি এটা জলে দ্রবীভূত অবস্থায় একরকম উৎপন্ন হয়, যদি গলিত অবস্থায়, এটা গলিত অবস্থায় কি করে না Na+ এবং Cl- সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। শেষ পর্যন্ত কি হয় না এটা সোডিয়াম অণু তৈরি করে, এটা ক্লোরিন অণু তৈরি করে। তাহলে দেখো ছিল আমার কি না সোডিয়াম ক্লোরাইড, সেটা তড়িৎ পরিবহনের ফলে কি হলো, গলিত অবস্থায় এটা তড়িৎ পরিবহনের ফলে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। তাহলে রাসায়নিকভাবে এটা ভেঙে গেল। আর একটা জিনিস আমরা কি পেলাম, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি পেলাম আমরা, তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমরা কি পেলাম না লঘুতা
লঘুতা বাড়ালে বাড়ালে বিয়োজন মাত্রা বাড়ে। তাহলে এটা বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পেয়েছি আমরা কি না, যদি আরো লঘু করি তাহলে তার বিয়োজন মাত্রা, তার আয়নে ভাঙার মাত্রা, আয়নে বিশ্লেষণের মাত্রাটা আরো বেড়ে যায়, ফলে তড়িৎ পরিবহনটা আরো বেশি হয়। তাহলে এখন এই পর্যন্তই থাক।